চেষ্টা করেছেন বাংলাদেশকে তার মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 5ই আগস্ট যে আমরা বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পরিবর্তন দেখলাম, সেই পরিবর্তনের পরে যে ঐক্যটা দিয়ে এই পরিবর্তনটা সংগঠিত হয়েছিল সেই ঐক্যটা বেশি দিন আমরা ধরে রাখতে পারিনি। দেখুন, আজকে বিএনপি এবং জামাত উভয়ই নির্যাতিত দুটি দল। আজকে বিএনপির টপ লিডারশিপ, সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের 5জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে হেফাজতের উপর নির্যাতন করা হয়েছিল। বিএনপির ভাইরা 15 বছর ধরে নির্যাতিত। শিবির গুপ্ত সংগঠনের মতো কাজ করেছে। জামাতের নাম উচ্চারণ করলে তাদেরকে এমন ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে জামাত শিবিরকে দেখা মাত্র গুলি করা যাবে, এ ধরনের কথা পুলিশরা বলতো। একইভাবে বিএনপির সাথে সবসময় ট্যাগ লাগানো হতো বিএনপি জামাত, তারা সন্ত্রাসী অর্গানাইজেশন। কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী অর্গানাইজেশন। এরকম মানে দুষ্টু কথা বা সম্পূর্ণ অবাস্তব কথাবার্তাও আওয়ামী লীগের সে সময়কার মন্ত্রীরা বলতো। এবং কিছু ছিল বিএনপি বিষয়ক মন্ত্রণালয়, যেমন হাসান মাহমুদ চৌধুরী, সকালে ঘুম থেকে উঠেই খালেদা জিয়া এবং তারেক রহমানের সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হতো না। সেই একটা প্রেক্ষাপটে যখন 5ই আগস্ট সরকারের পতন হলো, তখন রিজভী ভাই জেল থেকে বের হয়ে তখন কাঁদতে কাঁদতে বললেন যে বাচ্চা ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে। কিন্তু সেই আবেগটা খুবই ক্ষণস্থায়ী ছিল এবং তারপরে আমরা দেখলাম কি বিএনপি এবং জামাতের মধ্যে একটা ডিভাইডেশন। একদিকে যেমন জামাত বিএনপিকে চাঁদাবাজ বলছে, অন্যদিকে জামাতকে বিএনপি বলছে রাজাকার। এমনই একটা পরিস্থিতিতে সুযোগ নিল তৃতীয় পক্ষ এবং এনসিপির ছাত্ররা, তারাও আন্দোলন বাদ দিয়ে তারা সরকার গঠনের দিকে মনোযোগ দিল, ক্ষমতার দিকে মনোযোগ দিল, বিভিন্ন দপ্তরে তদবির করা শুরু করলো। তাদের মধ্যেও ডিভাইডেশন। সাধারণ ছাত্ররা সেই মানে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল সেই রাজনৈতিক এনসিপি থেকে দূরে সরে গেল। এই রকম একটা প্রেক্ষাপটে আরেকটা মঞ্চ তৈরি হলো, যেটা হাদির নেতৃত্বে ইনকিলাব এটা মঞ্চ। আসলে কে এটা শুরু করেছে? আই মিন, যখনই এসব কথা বলতে যাই আমিও যখন বলি তখন জনগণের প্রশ্ন হলো কারা শুরু করেছে। কারা শুরু করেছে এর মধ্যে যদি আমি বিএনপির পক্ষ থেকে সবসময় বলে বিএনপি সমর্থক যারা রয়েছে তারা বলে যে জামাত ইসলামের আমির সাহেব, জামাত ইসলাম এই তফাৎটি শুরু করেছে আন্দোলনের পর। তারাই আসলে বিএনপিকে টার্গেট করে কথা বলা শুরু করেছে, আওয়ামী বিএনপির একই বিষ ইত্যাদি ইত্যাদি, এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, এই ধরনের বিষয়গুলি থেকেই আসলে দূরত্বটা তৈরি হয়েছে। আপনি কি তাই মনে করেন কিনা? সেটা আমি মনে করি আসলে ডিম আগে না মুরগি আগে, বিষয়টা অনেকটা এরকম। জামাতের আমির প্রথমে বলেছিলেন যে আমি ক্ষমা করে দিব, এবং তারপরে অনেক সমালোচনার পরে তিনি তার স্টেটমেন্টটা চেঞ্জ করেছিলেন এবং স্টেটমেন্ট চেঞ্জ করে বলেছেন যে আমি আমার দলের প্রতি যে নির্যাতন করেছে আওয়ামী লীগ, সেটার ব্যাপারে দল হিসাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচার করব না, যে আমাদের নির্যাতনের, বাট গুম খুন হত্যা সহ যেগুলা ফৌজদারি অপরাধ আছে সেগুলা বিচার যথাযথ নিয়মেই হবে। এর পরবর্তীতে বিএনপি যে কাজটা করলো, বিএনপি তারা ফাঁকা মাঠ পেয়ে গেল এবং তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় আসবে, এবং এই নিশ্চিত ক্ষমতায় আসাটাই তাদেরকে ওভার অতি বিশ্বাসী করে তুললো এবং তারা বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের ফেলে রাখা জায়গাগুলা তারা দখলে নিয়ে ফেললো। সেটা বাস স্ট্যান্ড হোক, সেটা গরুর হাট হোক, সেটা হাট বাজার থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গাতে ডোমিনেশন করার চেষ্টা করলো, এবং এর ফলে একটা অরাজকতা সৃষ্টি হলো এবং যার ফলে বিএনপি বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি শুরু করে দিল, মামলা বাণিজ্য শুরু করে দিল। এই বিষয়গুলোই পরবর্তীতে জামাত আইডেন্টিফাই করেছে এবং তারা সেগুলো বলা শুরু করলো। কোনোটা সত্য ছিল, কোনোটা আংশিক সত্য, কোনোটা মিথ্যা। আবার একইভাবে বিএনপির শীর্ষ নেতা জিয়াউর রহমান অথবা ম্যাডাম খালেদা জিয়া অথবা বিএনপির কোন নেতা এর পূর্বে কখনোই জামাতকে রাজাকার বলে নাই। কারণ হচ্ছে তারা জামাতের সহযোগী সংগঠন ছিল। জামাত 91 সালেও বিএনপিকে সাপোর্ট দিয়েছে এবং 2001-এও সরকারের অংশ ছিল। সুতরাং তারা একসাথে 20 দলীয় জোট বা 4 দলীয় জোট তারা সবসময় আন্দোলন সংগ্রাম একসাথে করেছে। সেই বহুদিনের পরীক্ষিত সঙ্গীকে তারা ছেড়ে দিল যে তাদের সাথে নাই, তারা জঙ্গি, তারা রাজাকার, তাদেরকে সাথে রাখা যাবে না। এই বিষয়গুলো আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের অনুপস্থিতি। আজকে যদি জনাব তারেক রহমান 5 আগস্টের পরেই ইমিডিয়েটলি দেশে ফিরে আসতে পারতেন, তাহলে বিএনপির মধ্যেও কোনো ডিভাইডেশন থাকতো না। বিএনপির যে সেন্টিমেন্টটা ছিল, বিএনপির রাজনীতিটাই কিন্তু এন্টি আওয়ামী লীগ এবং এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে তৈরি। কিন্তু সেই জায়গা থেকে বিএনপি আজকে কি অনেকখানি সরে গিয়েছে এবং তারা সেই ম্যাডাম খালেদা জিয়ার না, সেই আপনি রাজনীতি। বিএনপিকেই মোটা মোটা দাগে আপনি দায় দিতে চাচ্ছেন আজকের এই আমি শুধু বিভক্তি এবং শুধুমাত্র ভারতীয়। বিএনপি কে না,
জামাতেরও দায় আছে, কিন্তু জামাত কিন্তু মোটা দাগে প্রথম 5ই দিকে আপনি আগস্টে বিএনপি কে রাখতে চাচ্ছেন। হুম। 5ই আগস্টের পরে জামাত বিএনপির মতো শক্তিশালী সংগঠন ছিল না, সুতরাং বড় সংগঠন হিসাবে বিএনপির যে দায়ভারটা ছিল, সেই কারণে আমি দায়ভারটা বিএনপির উপরে অধিক এখন দিচ্ছি, কারণ এখন তারাই আসি, ছিল আপনি ঠিক লিডিং আছে এই পজিশনে। দায়টা আপনি বিএনপি কে দিয়েছেন মোটা দাগে, দ্বিতীয় অবস্থানে আপনি জামাত ইসলামকে রেখেছেন, ঠিক আছে। কিন্তু ভারতীয় এই হস্তক্ষেপটাকে আপনি কতটা কার্যকরী ভাবে কাজ করবে বলে মনে করছেন? সামনের সময়ে নির্বাচনটা আসলে কতটা সময়মতো হবে, নাকি বানচাল করার মতো সেরকম অবস্থায় চলে যেতে পারে? খুব সংক্ষিপ্ত ভাবে এই পর্যায়ে 2-3 লাইনের মধ্যে শেষ করবেন। ভাই, আমরা যদি কয়েকশো বছর ইতিহাস দেখি, ভারতই একমাত্র আমাদের শত্রু রাষ্ট্র, এবং যে কারণের জন্য তারা সব চেষ্টা করেছে 2014, 18 এবং 24-এর এই আমি ডামি এবং পাতানো নির্বাচনগুলো সবগুলোই হয়েছে ভারতের তত্ত্বাবধানে, এবং 2008 সালেও নির্বাচনে ভারতের যথেষ্ট ভূমিকা ছিল বিএনপি কে হারানোর পেছনে। এবং 111 ঘটানোর পিছনেও ভারত দায়ী, পিলখানাতে হত্যাকাণ্ডের জন্য ভারত দায়ী, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের জন্য ভারত দায়ী। সুতরাং বাংলাদেশে যত ধরনের অনিয়ম, অরাজকতা, অবিচার হয়েছে আওয়ামী শাসন আমলে, তার সবকিছুর দায়ভার কিছুটা হলেও ভারতের উপরে পড়ে। এবং তারই ধারাবাহিকতায় প্রথম থেকেই ডক্টর ইউনূসের সরকারকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা সবসময় তাদেরকে বলেছে যে নির্বাচিত একটা সরকার আসলে ক্ষমতায় আসবে, যে কারণের জন্য তারা বিএনপির সাথে সম্পর্কটা কাছাকাছি করার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভারত শুধুমাত্র আওয়ামী লীগের বন্ধু, বিএনপি যদি তাদের বন্ধু হতেও চায়, কোনোদিনই তারা বন্ধু হিসাবে তাদেরকে নিবে না, হয়তো অভিনয় করতে পারে, কিন্তু দুদিন পরে তাদের টার্গেট থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। এখন আসি নির্বাচন প্রসঙ্গে। ভারত তাদের কিলার গ্রুপ, শুটার গ্রুপ থেকে শুরু করে সবকিছু নিয়োগ করেছে কিভাবে নির্বাচনের পূর্বে কিছু কিছু ভারত বিরোধী বা দেশপ্রেমিক তরুণ নেতাদেরকে হত্যা করা যায়, এবং এর পেছনে তারা কাজে লাগাচ্ছে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে। তারা সেখানে অবস্থান করতে দিয়ে এবং তাকে কথা বলতে দিয়ে, তার মাধ্যমে কিলিং এর জন্য সরাসরি আদেশ আসছে ভারত থেকে। শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন এবং সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন যে তোমরা বসে আছো কেন। তো এই জিনিসগুলো এটাকে অ্যাগ্রেভেট করছে। একই সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক আজকে যদি সীসা ঢালা প্রাচীরের মতো হতো, সেই সত্যি সত্যি বন্ডিংটা থাকতো, তাহলে হয়তো এর ভিতর দিয়ে দুষ্ট আওয়ামী লীগের সেই মানে সন্ত্রাসীরা ঢুকতে পারতো না। কিন্তু এটারও ফাটলের সুযোগটা নিয়ে তারা ভিতরে ঢুকে যাচ্ছে। এবং দেখুন, হাদির হত্যা চেষ্টার পরেই একদল আরেক দলকে দোষারোপ করা শুরু করলো। জামাত সাদিক কায়েম পোস্ট দিল, মির্জা আব্বাস বললো চাঁদা, ইনডিরেক্টলি বিএনপি কে, আবার বিএনপি সরাসরি সাদিক কায়েমকে ব্লেম দিল। এই সব ব্লেম গেম খেলতে খেলতে বাই দিস টাইম আমরা শুনতে পাচ্ছি যে খুনি দেশ থেকে চলে গেছে, দেশের বাইরে অলরেডি হি মুভড। তো এই যে দুঃখজনক ঘটনাগুলো, একই সাথে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, আমাদের সেনাবাহিনী অবশ্যই একটা দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং এতে কোনো সন্দেহ নেই যে সেনাবাহিনীর 99.9% সদস্য তারা দেশের জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত। কিন্তু এখনো কিছু দুষ্ট চক্র সেনাবাহিনীর মধ্যে বিরাজমান, যারা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরেও গোয়েন্দা সংস্থাগুলা যথাযথভাবে কাজ করছে না, এবং ডক্টর ইউনূসের কাছে বা যাদের কাছে খবরটা পৌঁছানোর কথা গোয়েন্দা সংস্থাগুলো যথাযথ সময়ে খবরগুলো দিতে ব্যর্থ হয়েছে, বা খুনিকে ধরতে সহায়তা জি। সেইভাবে করে নাই। এটাও আমরা বলবো যে আমাদের একটা ব্যর্থতা। এই জিনিসটাও আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সামনে, আসলে নির্বাচনটা কি সময় মতো হবে কিনা, জনাব তারেক রহমান আদতে তিনি আসবেন কিনা। তিনি তো চূড়ান্ত ভাবে গতকালকেও বলেছেন, বাংলাদেশ সময় গতকালকে বা আজকে সকালে, আমার এখানে যদিও সকাল হলো মাত্র, বাংলাদেশ সকালে বলেছেন যে তিনি 25 তারিখ আসছেন। তারপরও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কারণ তার আগের স্টেটমেন্ট এবং হঠাৎ করে তিনি চলে আসার স্টেটমেন্ট, এমন পরিবর্তন কেন? এর পেছনেও কোনো হস্তক্ষেপ রয়েছে কিনা, কেউ তাকে কি গাইড দিচ্ছে, মিসগাইড করছে কিনা, জনগণের আসলে জানবার আগ্রহ রয়েছে এখানে। পাশাপাশি জামাত ইসলাম এবং বিএনপির এই মুখোমুখি অবস্থানের কারণে একটা সুযোগ তৈরি হয়েছে বহিঃশক্তির আবারও বাংলাদেশে আসার জন্য এবং হস্তক্ষেপ করবার জন্য। এর দায় অনেকটাই বিএনপি কে মোটা দাগে দিতে যাচ্ছে জনাব জনাব মেজর আলতাবাস করিম। জনাব কামরুল ইসলাম সজল। ধন্যবাদ সবাইকে, আলোচক যারা রয়েছেন এবং যারা শুনছেন এবং শুনবেন, সবাইকে ধন্যবাদ। আমি শুরুতেই মেজর আলতামুস করিম সাহেব যে কথা বলেছেন তার বক্তব্যের কিছু আমি দ্বিমত পোষণ করছি। প্রথম কথা হলো, উনি
বিএনপি কে নিয়ে মোটা দাগে চাঁদাবাজি, দখল এইসব বিষয়ে কথা বলেছেন। আমি এই বিষয়টা একদম আহ কোনোভাবেই সমর্থন করছি না। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সেটা ঠিক আছে, এর অর্থ এই না যে বিএনপি এককভাবে এই কাজগুলি করেছে, এটা ঠিক না। আবার উনি জামাতকে অনেক প্রশংসা করেছেন পরোক্ষভাবে, জামাতকে ভালো জায়গায় রাখার চেষ্টা করছেন। আমি বলতে চাচ্ছি যে আমরা 5ই আগস্টের পর অনেক জায়গায় অনেক ধর্ষণের কাহিনী দেখেছি, যে জামাতের কিছু কিছু জায়গায় জামাতের দায়িত্বশীল নেতারা এর সাথে জড়িত ছিলেন। এর অর্থ এই না যে জামাতের সবাই এই ধর্ষণের সাথে জড়িত বা এইসব বিষয়ে তারা প্রশ্রয় দেয়। আমার কথা হলো বিচ্ছিন্নভাবে যারা করেছে তাদের ব্যাপারে দল শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এর অর্থ এই নয় যে বিএনপি সমষ্টিগতভাবে বা জামাত সমষ্টিগতভাবে এইসব অপকর্মের সাথে জড়িত। আর হুম। পরোক্ষভাবে উনি বিএনপিকে আরো দায়ী করার চেষ্টা করছেন যে আমাদের সাথে জামাতের যে মুখোমুখি অবস্থান সেজন্য বিএনপি দায়ী। দেখেন, বিএনপি বড় দল হিসেবে যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন বাংলাদেশকে শান্তিপূর্ণ পরিবেশে রাখার জন্য। কারণ জামায়াতে ইসলামী যেভাবে 5ই আগস্টের পর এই রাজনীতিকে উত্তাল করার জন্য, পরিবেশকে অস্বস্তিকর করার জন্য, পরিবেশকে উত্তপ্ত করার জন্য তারা যেভাবে বক্তব্য, বিবৃতি, স্লোগান, আমাদের দলীয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে কটাক্ষ করে যে পরিমাণ বক্তব্য এবং স্লোগান তারা দিয়েছে, তারপরেও বিএনপি অত্যন্ত দায়িত্বশীল এবং শান্ত মাথায় সবকিছু হজম করেছে শুধুমাত্র দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা চাই দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক, সেই লক্ষ্যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাক। সেই লক্ষ্যেই কিন্তু আমরা ঠান্ডা মাথায় সবকিছু আমরা ফেস করছি এবং এইসব বিষয় আমরা হজম করছি। আপনি আরো বলেছেন যে আহ দেশনায়ক জনাব তারেক রহমান বিভিন্ন সময় তারিখ দিয়েছেন, আসবেন আসবেন না, এই ধরনের একটা দোদুল্য মনত। উনি কিন্তু সরাসরি বলেছেন যে আমার বাংলাদেশে ফেরাটা একক নিয়ন্ত্রিত কোনো বিষয় নয়। যাই হোক, এর ভিতরে অন্য কিছু থাকতে পারে, এটা উনি ভালো বলতে পারবেন, বা দলের যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা বলতে পারবেন। তবে আমি বলতে পারি যে উনি তো আসছে কিন্তু এটা 25শে এটা কি ডিসেম্বর। একটা বড় ধরনের ভয়ঙ্কর মেসেজ না বাংলাদেশের জন্য? তিনি এখন সবচেয়ে বড় দলের একজন প্রধান, পাশাপাশি তিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তার হাতে যদি তার নিয়ন্ত্রণ না থাকে তাহলে দেশের নিয়ন্ত্রণ কিভাবে তিনি না না, সামলাবেন? উনি উনি দেখেন, উনি একটা দেশে আশ্রয় ছিলেন, রাজনৈতিক আশ্রয় ছিলেন। সুতরাং আসতে হুম, হলে কিছু ফর্মালিটিসের বিষয় তো রয়েছে। সুতরাং হুম। সেই বিষয়গুলি উনি পরোক্ষভাবে বলার চেষ্টা করেছেন। তবে আমার বিশ্বাস উনি 25শে ডিসেম্বর সকাল 10টায় বাংলাদেশের এয়ারপোর্টের মাটি স্পর্শ করবেন এবং আমরা তাকে সবাই বরণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি বলেছেন, উনি বলেছেন বিএনপি মোটা দাগে, তাই আপনি বলেছেন জামাত ইসলাম মোটা দাগে। তার মানে কি আপনাদের দুজনের বা দুই পক্ষের এরকম অবস্থানের কারণে যে অন্য একটা পক্ষ সুযোগ নিচ্ছে, এই অনুভবটা আপনাদের ভিতর কাজ করে না, বিএনপির ভিতর কাজ করে কিনা? না, আমাদের ভিতরে কাজ করে বলেই আমরা অত্যন্ত সহনশীল আচরণ করছি, কিন্তু জামাত সেটাকে অনুসরণ করছে না। জামাত চাচ্ছেই যে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া করা যায় কিনা বিএনপির সাথে। আমরা সে ব্যাপারে এতে সতর্ক জামাতের রয়েছি। লাভ কি? না, জামাতের লাভ হলো এই মুহূর্তে নির্বাচন না হলে তারা বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের পাতানো নির্বাচন যখন হবে, তারা মনে করে যে প্রশাসনের যদি সব জায়গায় তাদের লোকজন সেট আপ করা যেতে পারে, যদি সুযোগ কিন্তু থাকে। তারা তো বলছে সব জায়গায় আপনাদের বিএনপির লোকজন সেট আপ করা আছে। না, আমরা সেটা তো বলছি না, আমরা তো জানছি যে মানে আমরা তাদের দেখছিও। দাবি এটা, তাদের দাবি এটা। না, আমাদের দাবি তো উল্টোটা, আমরা উল্টোটা করছি। তারা ভাগাভাগি হুম। করছে, বিভিন্ন জায়গায় ভিসি তাদের দরকার, ডিসি তাদের দরকার, এসপি তাদের দরকার, এবং তারা ধারণা যে প্রশাসনকে সাজিয়ে শেখ হাসিনার মতো একটা নির্বাচন করলে জামাত ক্ষমতায় আসবে। কিন্তু আমরা মনে করি এই ধরনের চিন্তা চেতনা তাদের বোকার স্বর্গে বাস করার মতোই। কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভোট প্রদান করার ক্ষমতা থাকলে কোনোভাবেই প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ কোনো গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দেবেন না। ভারতের ব্যাপারে আপনাদের অবস্থান তো স্পষ্ট না। আপনার ভারত ভারতের ব্যাপারে আমাদের কি দৃষ্টিভঙ্গি আপনাদের? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের দলের পররাষ্ট্র নীতি তো রয়েছে যে আমাদের কেউ প্রভু নয়, সবাই বন্ধু। তো আমরা সেইভাবেই ভারতকে ট্রিট করি। কিন্তু ভারতকে উস্কানি দিয়ে সেভেন সিস্টারের বিদ্রোহীদের আশ্রয় দেবেন, এটা তো একদম অসৌজন্যমূলক কথাবার্তা। এবং পররাষ্ট্র যে নীতিটা, সেই নীতির মেজর আলতামাস করিম সাহেব ভালো বলতে পারবেন। এটা তো একদম নীতি বহির্ভূত একটা কাজ। অন্য দেশের বিদ্রোহীদের আপনি প্রশ্রয় দিয়ে তাদেরকে উস্কানি দেবেন, ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র যার বাংলাদেশের 3 দিকেই ভারতের অবস্থান রয়েছে, এটা তো দেশকে একটা উস্কানিমূলক অবস্থার মধ্যে ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু এবং আমাদের যারা বাংলাদেশের বলছেন পররাষ্ট্র
যারা বলছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন শুনেছি, আরো অনেকে বলার চেষ্টা করছেন, এটা তো তাদের মানে দেশে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার একটা পায়তারা মাত্র। হ্যাঁ, কিন্তু জনাব পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলেছেন, তৌহিদ হোসেন বলেছেন যে ভারতও আমাদেরকে নসিহত দিতে চায়। তো মন্ত্রী তিনি পর্যায় সেটা থেকে বলেছেন, যখন নসিহত দিতেছে, কি নসিহত দিয়েছে বা কি দিয়েছে সেটা একটু খোলসা করে বললে আমরা এটা ব্যাখ্যা করতে পারতাম। উনি তো সেটা বলেন নাই। নসিহত তো হ্যাঁ, অনেকেই দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, এই আমেরিকা থেকে দিচ্ছে, মার্কিন যুক্তরাজ্য থেকে দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দিচ্ছে, অন্যান্য কিন্তু তিনি তো আরব লীগ স্পষ্ট থেকে করে দিচ্ছে। বলেছেন যে ভারতীয় এই নসিহত অগ্রহণযোগ্য, মানে এমন নসিহত যেটা গ্রহণ করার সুযোগ নেই বা না না, সেটা সমাজ। ক্লিয়ার করলে আমরা একটা ব্যাখ্যা দিতে পারতাম বা আমরা আমাদের মতামতটা দিতে পারতাম। উনি তো ক্লিয়ার করেন নাই, নসিহত তো গোপনে দিয়েছে, সেটা উনিই বলতে পারবেন যে ওনাকে কি নসিহত দিয়েছে। জি, তার মানে আপনি মনে করেন যে ভারতের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক রাখতে হবে, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। অবশ্যই অবশ্যই, আমি তাই আন্তর্জাতিক। মনে করি, প্রভাবশালী প্রতিবেশী। হ্যাঁ, কিন্তু ভারত যে এই বিগত সময়গুলিতে বিএনপি কে ক্ষমতা থেকে দূরে রাখা, জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে রাখা, এবং এই যে গত 17 বছরের ভারতের একটা হস্তক্ষেপের কারণে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিবেশ ছিল, অগণতান্ত্রিক পরিবেশ ছিল, এটির জন্য কি আপনারা মনে করেন না ভারতের দায় রয়েছে এবং ভারতকে সেখানে শাস্তি পাওয়া উচিত? আমরা আমরা বরাবরই এই বিষয়ে ভারতের ভূমিকাকে আমরা সমালোচনা করেছি, এবং আমরা হুম। এখনো আশা রাখি যে ভবিষ্যৎ নির্বাচনে ভারত একটা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর যে ভূমিকা থাকা উচিত সেটাই পালন করবে। আমরা সে ব্যাপারে বারবার আমার দল থেকে বলা হচ্ছে, সুতরাং এর বেশি আমার বেশি বলা ঠিক হবে না। আচ্ছা, ওকে। জনাব কামরুল ইসলাম সজল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের বক্তব্যের সাথে একমত কিনা যারা দেখছেন ইউটিউবে, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, এবং আমি একটু পর আপনাদেরকে যুক্ত করব কয়েকজন দর্শককে। আপনারা ছোট ছোট করে কিছু প্রশ্ন করবেন আমাদের অতিথিদের কাছে। জনাব এ কে এম পাটোয়ারি, শুনলেন দুই পক্ষের কথা, আপনার কাছ থেকে শুনতে চাই ভারত বিষয়ে, সামনে নির্বাচন। জনাব তারেক রহমান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমাদের যে লুবি রাজনীতি, লুবি রাজনীতিবিদদের কারণে আমাদের এই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে। আমরা ভারতের যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নাই। আমরা যখন দেখলাম অতীতে আমাদের পরীক্ষিত প্রমাণিত এত বছর পরে যে ভারত আমাদের বন্ধু না শত্রু, তাহলে আমরা এখন সবাই ভারতকে খুশি করে ক্ষমতা আসতে হবে কেন আমাদের? আমরা রাজনীতিবিদেরা কি সব একই গোল টেবিল ডাইকিয়া বলতে পারি না যে ভারতকে আমরা শত্রু রাষ্ট্র ডিক্লেয়ার করি? ভারতের সাথে ওই সময় যে ন্যারেটিভ আওয়ামী লীগের মধ্যে তৈরি করা হয়েছিল কি ভারত না থাকলে আমরা না খাই মরবো। দেখা যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পরে গরুর মাংস কম, পেঁয়াজের দাম কম, এবং অন্য অন্য বাজার দর কম, কিন্তু ওই সময় এটা প্রচার করা হয়েছিল যে ভারতের সাথে সম্পর্ক না থাকলে আমাদের এই ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হবে। বাস্তবে আমরা কি দেখলাম? 16 মাসে কোনো রকম সমস্যা হয় নাই, বরঞ্চ আওয়ামী লীগ থাকাকালীন যে পেঁয়াজের দাম ছিল, আওয়ামী লীগ সময় যে কোরবানির গরুর যে দাম ছিল তার চেয়ে অনেক কমে গেছে। এবং আমাদের লোক স্বনির্ভর হতে এইখানে গরু পালা শুরু করছে, কারণ জাতীয় মার্কেটে ওইখানে হয়েছে, ওখান থেকে আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত তো তার উদ্দেশ্যমূলক ভাবে তার দেশপ্রেম আছে। ভারতে কোনো একটা লোক পাবেন যে বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে কথা বলে, কিন্তু আমাদের এই লোকগুলি সবগুলি ঘুরে ফিরে ওদের কাছে ওদের নিতে আসে, ওদের থেকে বয়াত নিতে আসে। ইভেন কি দেখে জামাত সবসময় বিরুদ্ধ আচরণ করছে গোবিন্দ দেশের স্বাধীনতা চায় না, প্রার্থনায় বসছে বাংলাদেশকে একসাথ করে ফেলার জন্য। আজকে ক্ষমতা যাওয়ার জন্য দেখেন জামাত ওদের লগে জোট করে তাকে নমিনেশন দিচ্ছে। আর যে লোকে জামাতের মেজর আক্তার সব সময় গালি দিছে জামাত নিয়া, এবং বিএনপি যখন জামাতের জোট করছে তখন সে বিরোধিতা করছে, এখন সে নিজে শেষের দিকে যাইয়া করছে। তারপর হাসিনার ওই পাতানো নির্বাচনে যাওয়ার পরে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাহলে জামাত কত দেউলিয়া হইলে ওই মেজর আক্তারের ওখানের মধ্যে জায়গা দেয়? তো এখন আমাদের কারণটা কি? এটার কারণ হলো সবাই খালি শেয়ারে যেতে চায়, এখানে জনগণও নাই, রাষ্ট্রও নাই। আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে রাজনীতিবিদেরা শুধু ক্ষমতার জন্য এই কাণ্ডগুলি করতেছে। আর আপনি যেটা বলছেন যে আমাদের, দেখেন একজনের যদি তার পার্টনার নির্বাচন করতে ভুল করে তাহলে সংসার বরবাদ হয়ে যায়। যদি কেউ স্ত্রী নির্বাচন করার সময় সঠিক স্ত্রী নির্বাচন না করতে পারে তাহলে সে পুরা সংসার ফ্যামিলি সব শেষ হয়ে যায়। ঠিক ডক্টর ইউনূস সাহেব এরকম, ওনার মাজিবুল্লাহ ঠিক করার সময় সঠিক নির্বাচন করতে পারেন নাই, যার পরিপ্রেক্ষিতে ডেলিভারিটা ঠিক মতো হচ্ছে না। এদের মধ্যে চুরির দায়ে চাকরি গেছে এমন লোকেরও অ্যাডভাইজার বানানো হয়েছে। কিন্তু এখানে কামরুল ইসলাম সজল সাহেব খুব ক্যাটাগরিক্যালি বলেছে যে একটা দেশ হিসেবে পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এটি একটা সরকারের বা একটা দেশের কি বলবো এটাকে, এটা নৈতিকতার জায়গা থেকে এটা করতে হয়। কিন্তু রাজনৈতিক জায়গা থেকে বিভিন্ন ধরনের
দৃষ্টিভঙ্গি থাকতেই পারে পার্শ্ববর্তী দেশ হিসেবে, কিন্তু উনি দায়িত্বশীল একজন নেতা হিসেবে, একটা বড় দলের নেতা হিসেবে তিনি এটি বলতে পারেন কিনা। কারণ হলো পার্শ্ববর্তী দেশ আমাদের চতুর্দিকে ভারত ঘিরে আছে, ভারতকে তো আমরা তুলে অন্যদিকে পাঠাতে পারবো না, বা আমরাও জিওগ্রাফিক্যালি সরে যেতে পারবো না। সুতরাং তাদের সাথে হয়তো বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিভক্তি থাকতে পারে বা ব্যবধান থাকতে পারে, কিন্তু আমরা আসলে ওই পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদের কাছে কিন্তু দূরে চলে যেতে পারবো না, সেটাই বোঝাতে চেয়েছেন। না, ওনার এই চিন্তাধারাটা আমি সঠিক বলে মনে করি না। কেন? পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যার প্রতিবেশীর সাথে আপনি যখন প্রথমে চেষ্টা করবেন বন্ধুত্ব রাখতে, যখন দেখতেছেন বন্ধুত্ব রাখা তো যাচ্ছে না, বন্ধুত্ব রাখলে বন্ধু রাখার চেয়ে শত্রু হিসেবে ডিক্লেয়ার করলে আপনি সাবধান থাকতে পারবেন। আপনি বন্ধু করার পরে দেখছে যে সর্ব রকমের পরিস্থিতিটা আপনার এগেনস্টে করে, তাইলে আপনি এত বছর ধরে ট্রায়াল করে আর তাকে এই বিচার চেষ্টাটা করাটা আমি মনে করবো রাজনীতির এটা দেউলিয়ত্ব। কারণ আপনি যখন দেখছেন, আপনি তো বাংলাদেশ তো কোনো গায়ে আগ বাড়ায় কোনো কিছু ওদের লগে করে নাই। এই দেশের তারপর সাথে কি বাংলাদেশ এত ছোট একটা দেশ হিসেবে, না, বাংলাদেশ মানে ছিল না আয়তনের দিক পৃথিবীতে। দিয়ে কি আপনি শত্রুতা না না করেও না, কি বেশি দিন থাকতে আমি আমি পারবেন? আমি আমি আমাকে বলতে দেন, বাংলা ওয়ার্ল্ডের এরকম অনেক রাষ্ট্র আছে, আমাদের চেয়ে ছোট রাষ্ট্র আছে, আমেরিকার পাশের আছে, এদের বসে ওরা টিকে আছে নিজের সার্বভৌমত্ব মাথা উঁচা করে। সেটা হলো নির্ভর করবে আমরা দেশপ্রেম আছে কিনা। এখানে আমাদের তো এজেন্ট তৈরি আছে। এখন আমাদের সেখানে এখন একজন বেনাবুলন একজন ডিক্টেটরের দরকার ছিল আমাদের এখানে দেশপ্রেমিক, তাহলে আমরা এগুলি ফেস করতে পারতাম। কিভাবে ফেস করতে পারতাম? আমরা পিপলস আর্মি করতে পারতাম, আমরা চায়নার সাথে রাশিয়ার সাথে আমেরিকার সাথে বড় ইন্ডিয়াকে ফেস উত্তর করতে। কোরিয়ার কথা বলছেন? উত্তর কোরিয়ার মতো দেশ উত্তর চালাতে কোরিয়া কেন, চাচ্ছেন? আমেরিকার সাথে যে ছোট রাষ্ট্র আছে, আমি কিউবা, কিউবা, হ্যাঁ কিউবা, কিউবা, তার মাথা উঁচু কিউবা। করে দাঁড়ায় আছে তারা। হ্যাঁ, অনেক ছোট রাষ্ট্র। মেক্সিকোর কথা যেতে পারে। তো আমরা স্বাধীনতা করছি, আমাদের যেখানে 30 লক্ষ লোকের বিনিময়ে আমরা স্বাধীন করে আসছি, আমাদের এখানে 18 লক্ষ লোক। আমাদের নিজেদেরকে এত ছোট ভাবার কিছু নাই। তো আপনি দেখেন আমাদের 6 ডিভিশন শূন্য থাকাকালীন ফজলুর রহমান 32 জনের বাসে করে টাইনে নিয়ে আসছে। তখন তো তার এই ভারতের তো তখন কিছুই তো করতে পারে নাই। তো জেনারেল ফজলুল যেখানে প্রমোশন হওয়ার কথা, তার সেখানে চাকরিতে অবসর দেওয়া হয়েছে। আমাদের যোদ্ধারা খুব ভালো ইকুইপমেন্ট আমরা নাই, ইকুইপমেন্ট আমরা মুসলিম কান্ট্রিগুলোর সাথে অন্য কাজ, তুরস্ক হইতে শুরু করে অনেকের সাথে আমরা চুক্তি যাইতে পারি আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। 2 নম্বর হলো যে এখন আপনি ভারতে বৈশা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য রাজনৈতিক অফিস খুলে দিছে। একটা রাষ্ট্র কি পারে? পৃথিবীর কোথায় দেখছেন অন্য রাষ্ট্রের থেকে আসামিকে, মৃত্যুদণ্ড আসামিকে ওখানে একটা অফিস করতে দেয়? তাহলে সেইখানে এখন এই যে আমাদের ছেলেপেলেরা কচি কাছারা বলছে, ওদের তো ওরা না বালক, এদের কথার এইভাবে না বলে কাজে প্রমাণ করতে পারতো তারা। তারা ওইটা তো ওইভাবে বলা কথাটা, যেহেতু এত অভিজ্ঞতার অভাব, সেই জন্য তারা এইভাবে কথাটা বলছে। এখন ইন্ডিয়াকে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছে, ও আমাদের সাথে যে স্বার্থের পরিপন্থী যেসব চুক্তি হয়েছে, আমাদের তহিদ সাহেব, আমাদের বন্ধু তহিদ সাহেবের এখন বলি আপনার আমলে কি কি চুক্তি হয়েছে, হাসিনার আমলে চুক্তিগুলি এখন পাবলিক করেন না কেন? হাসিনা বলছে আমি যা দিছি এটা ভারত কোনোদিনই ভুলবে না। সেটা তো প্রমাণ হচ্ছে, এখন তাকে অফিস করতে দিছে, ওখানে তার খাওয়ার ব্যবস্থা করতেছে তারা। কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে পৃথিবীর কোথাও আছে একটা রাষ্ট্রের ফাঁসির আসামিকে জায়গা দিয়ে রাজনীতি অফিস করার জন্য একটা রাষ্ট্রের সাথে? ভারত যদি আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চাইতো, তাহলে তো ওই এই আসামিদেরকে তো জায়গা দিত না। এখানে লুটেরা যারা দেশের স্বার্থ এখানে লুটপাট করে নিচ্ছে, ওখানে ওদেরই তো অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কারণ ওগুলি তো ওখানে খরচ করা হচ্ছে টাকাটা। এখানে যারা লুটপাট করে বাংলাদেশের স্বার্থ নিচ্ছে, ওখানে ওদের হোটেলে থাকতেছে, ওখানে তারা টাকা দিয়ে খরচ করতেছে, ওখানে বাজার করতেছে, ওটা ওদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। কিন্তু সেটা করলে তখন আমরা দেখেন, আমরা মার্সিডিজের বিনিময়ে আমরা টেম্পো নিয়েছিলাম, ওই যে নারায়ণগঞ্জের সুস্কা পকেট মারের নিয়ে দিয়ে আমরা ওই পরেশ বড়ুয়াকে আমরা হস্তান্তর করছি। পরেশ বড়ুয়া কিন্তু সন্ত্রাসী না, সে স্বাধীনতাকামী। তাহলে ভারতকে তো আমাদের চিঠি দিয়ে বলে দেওয়া উচিত ছিল যে আমরা তোমাদের লগে চুক্তি করছি, আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো তোমাদের রাষ্ট্রের এগেনস্টে কোনো কাজ আমরা করতে দেব না। কিন্তু তোমরা এখন আমাদের রাস্তা দেখাচ্ছ, আমাদের এখানে আসামিদের তোমরা জায়গা দিচ্ছ, সুতরাং আমরা পরেশ বড়ুয়ার সাথে আমরা যোগাযোগ করব। তোমাদের এটা তো বলতে পারতে শক্তভাবে। এরা মেন করে কইতেছে, কেন কইতেছে জানেন? এই যে এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এরা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী চুক্তি করছে, তখন তারা অন্য ক্যাপাসিটিতে ছিল, ওই চুক্তিগুলি ড্রাফটগুলি তারাই করছে। এখন পর্যন্ত আমরা দেখছেন এই গভর্নমেন্টে ভারতের আমাদের স্বার্থের পরিপন্থী যতগুলি চুক্তি হয়েছে ভারতের সাথে, একটা চুক্তি পাবলিকে ডোমিনিয়নে আনছে? কেন আনে না? কারণ এখন ওনারাই তো ক্ষমতা, তাহলে তো ওনারা ফেসে যায়। 2 নম্বর হলো এই যে যেটা বিএনপির উপরে যেটা চাপানো হচ্ছে, আমি কিন্তু বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি তো প্র্যাকটিক্যালি দেখছি ভারত কি অবস্থা করছে আমাদেরকে, যার জন্য মেজর জলিল বাধা দেওয়ার পরে জলিলকে ইয়ে করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো জলিল তো সেক্টর কমান্ডার, জলিলকে অ্যারেস্ট করলো কে? আওয়ামী লীগ তো অ্যারেস্ট করছে। ওখানে তাদেরকে ওখানে ইভিন কি যশোর থেকে ফ্যানের রেগুলেটর নিয়ে গেছে, গাড়ি ঘোড়া ডলার তো নিচেই।
ফ্যানের যে রেগুলেটর থাকে ওটাও নিয়ে গেছে। মেজর জলিল বাধা দেওয়ার পরে মেজর জলিলকে সরকারি অ্যারেস্ট করছে। তা এখন পর্যন্ত সেটা কি কফিয়ত আমাদের কোনো রাজনীতি জিজ্ঞাসা করছে যে মেজর জলিলের অপরাধটা কি? একটা সেক্টর কমান্ডার কি কারণে, তার নিজের ব্যক্তিগত কোনো সে ডিসঅনেস্টি ছিল? তাহলে কেন তাকে ইয়ে করা হয়েছে? তো এখন আমাদের এখন যারা ক্ষমতা আছে, আপনি বিএনপি, আওয়ামী লীগ, জামাত করছে কিনা এটা দেখার বিষয় না। সরকারের দায়িত্ব হলো যে চাঁদাবাজি করুক, দখলদার হিসেবে তাদেরকে আইনের আওতায় আনা। তাইলে এরা কিন্তু সরকার দীর্ঘদিন থাকার জন্য ওরা আওয়ামী লীগের গন্ধ করছে, এখন বিএনপি কে গন্ধ করতে চাচ্ছে। এটা হলো তাদের উদ্দেশ্যমূলক ভাবে করতেছে। যদি উদ্দেশ্যমূলক না করে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনতেছে না। এখন তো সরকার ক্ষমতায়, তাহলে যেই করুক তারেক সাহেব বলে তারেক সাহেবের কোমরে রশি লাগাইবে আইনের অন্ধ কানুন। এটা তো তারা বিএনপি, আওয়ামী লীগ, জামাতের লোক তো প্রশাসনে নেওয়ার কথা না। তাহলে ইউনূস সাহেব যে জামাত বা ইয়েদের নিচে, তাহলে উনি ক্ষমতা আসার পরে যে ওনার যে পপুলারিটি ছিল এটা শূন্যের কোটা নিয়ে গেছে ওনার নিজে। উনি কিন্তু জাতির পিতার মর্যাদা চলে যেতে পারতেন যদি উনি সঠিক তার মাঝি মাল্লা ঠিক করতে পারতেন এবং ডিউ টাইম ইলেকশনটা দিতে পারতেন। তো এখন এই জন্য হচ্ছে যিনি ক্ষমতা থাকবে, যিনি পুলিশের দায়িত্ব আছে, তার দায়িত্ব হলো চুরি, ডাকাতি, দখলদারিকে নেওয়া। সেটা বিএনপি কে আওয়ামী লীগ অমুকের দায় করার তো কোনো এটা যুক্তি নাই, এটা যুক্তিহীন। আর বিএনপির উচিত ছিল বলা, উচ্চস্বরে বলা যে যদি আমার কোনো লোক করে তোমরা আইনের আওতা নিয়ে নাও। এটা আমাদেরকে ব্লেম করবা তোমরা দীর্ঘদিন ওই উসিলা দিয়ে বেশি দিন থাকার জন্য, এগুলি চলবে না। তো বিএনপির তরফ থেকে এরকম কোনো শক্ত কথা সরকারকে বলা হয়নি। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি। আপনারা বলুন, ছোট করে প্রশ্ন করুন, আর আমি তারপর দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি। জনাব নিশাত কবির, বলুন কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাগর ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার ছোট্ট একটা প্রশ্ন একেএম পাটোয়ারি সাহেবের কাছে, আর একটা প্রশ্ন গাজী কামরুল ইসলাম শাহজালালের কাছে। আমার ছোট্ট প্রশ্নটা হলো ভাই, এই যে ভারত প্রতিটা বছর যে আমাদের স্বাধীনতা দিবসকে তাদের দিবস বিজয় বলে চালিয়ে দিচ্ছে, কারা এই অধিকারটা দিচ্ছে? যদিও আমরা জানি, কিন্তু পুরোপুরি খবরটা আমরা জানি না, কিন্তু আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নেই। তো কে দিয়েছে? এখন পর্যন্ত তারা নির্লজ্জভাবে তাদের স্বাধীনতা বলে তারা চালিয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নটা আপনার কাছে। আর বিএনপির ভাই দেখা যাচ্ছে যে গাজী কামরুল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন এটা যে আওয়ামী লীগ গেছে, যেই কারণে গেছে, বিভিন্ন রকমের ট্যাগ দেওয়ার কারণে গেছে, সন্ত্রাসী কারণে গেছে, দুর্নীতি কারণে গেছে। এখন যে বিএনপি যে এই যে মিটিং মিছিলে যে এই যে গত 2 দিন আগে দেখলাম একটা শিবির দৈরা জবাই কর, এই কালচার থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই ভাই। আপনারা যদি এই বক্তব্য দেন, তাহলে যখন জামাত শিবির যখন একজন ব্যক্তি বক্তব্য দেয় তখনই তো শুরু হয়। ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ নিশাত কবির। খুরশেদ আলম, বলুন। ধন্যবাদ। খুরশেদ আলম, শুনতে পাচ্ছেন? খুরশেদ আলম, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আলতাবাস করিম, জি, আপনার কাছে আমি যাই। আমি খুরশেদ আলম, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি আপনার কাছে আর থাকতে পারছি না। আমি যাই আমাদের আলোচকদের কাছে। ধন্যবাদ জি, সাগর ভাই। প্রথম আমি সজল ভাইয়ের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি ঐক্য চাচ্ছি, কাজে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিব না। শুধু একটু টাচ করছি যে জনাব তারেক রহমান, আমরা মনে করি তিনি জাতীয় নেতা, এবং তিনি যদি বলে থাকেন যে তার আসার ক্ষেত্রে অবারিত নয় তার স্বাধীনতা, তাহলে উনি প্রধানমন্ত্রী হলে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, এই ব্যাপারে আমরা কিভাবে নিশ্চিত হব? অকুপাইং পাওয়ার হিসাবে মোটেও টিকে থাকার সম্ভাবনা নেই। সেই নিশ্চয়তা হবার পরেই কিন্তু ভারত যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল ম্যানেকশর বিভিন্ন রকমের আচরণ, মিসেস গান্ধীর সাথে তার যে কথোপকথন, সমস্ত কিছুই প্রমাণ করে যে মুক্তিবাহিনী যদি পজিটিভলি পাকিস্তানের সামরিক বাহিনীকে ধ্বংস করার পথে একটা বড় সাহসী অ্যাডভান্স না করতো, তাহলে কিন্তু ভারত এই পাকিস্তানের সাথে এই যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এই কথাটা কিন্তু আমরা কখনো জোর করে বলি নাই, কখনো তুলেও ধরিনি।
আমরা সবসময় দেখাতে চেয়েছি যে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ে মুক্তিবাহিনী ছিল সহায়ক শক্তি। এটুকু কেন আমরা প্রমাণ করব? আমাদের তো তুলে ধরতে হবে এই কথা যে ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সেই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে কেননা পুরো গ্রাউন্ড ওয়ার্ক মুক্তিবাহিনী তখন করে ফেলেছে। হয়তো আমাদের আরো কিছুটা বিলম্ব হতো, কিন্তু আমাদের মুক্তিবাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল সেখানে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের মতো একটা সীমিত অর্থনৈতিক সামর্থ্যের দেশ, যেখানে পাকিস্তান ডিপ্লোম্যাটিক আইসোলেশনের সম্মুখীন হয়েছিল, যেখানে পাকিস্তান বলতে গেলে দীর্ঘদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো তার অর্থনৈতিক সামর্থ্য মোটেও থাকতো না, সেখানে আমরা ওদেরকে গ্র্যাজুয়ালি হয়তো আরেকটা বছর সময় লাগতো, কিন্তু ইভেন্চুয়ালি তারা এই দেশ ছেড়ে পালাতো। আমেরিকা যদি আফগানিস্তান ছেড়ে চলে যেতে বাধ্য হয় তখন কোনো কারণ ছিল না যে সেই পরিস্থিতিতে, আর বাংলাদেশের জনগণ তখন আরো দৃঢ়তার সাথে ঝাঁপিয়ে, সেই সুযোগটা ভারত নিয়েছে। ভারত এখানে এসে তারা শুধু শেষ মুহূর্তেই তারা যে মাত্র 2 সপ্তাহ হয়তো বেশি হবে না তারা এই যে তাদের সামরিক বাহিনী ব্যবহার করেছে, সেটা একটা বলতে গেলে ক্লিনিং আপ, ফিনিশিং দ্য জব, এরকম কিছু বলতে পারতো। এবং সেটা তো তারা এমনিতে করেনি, মাসের পর মাস, 3টা মাস তারা পাকিস্তানের সারেন্ডার করার যত অস্ত্রশস্ত্র সমস্ত কিছু তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। ট্রাকের পর ট্রাক, দিন রাত তারা কার্পেটস, এয়ার কন্ডিশনিং মেশিনস, ফার্নিচার্স কিছু বাদ রাখেনি। মানে এত নোংরামির চরম সীমায় ভারত গিয়েছে, এবং যেটা প্রমাণ করে যে ওই মুক্তিযুদ্ধে ভারত আমাদের সত্যিকার অর্থে কোনো সহায়ক শক্তি ছিল না, ভারত নিজেই একটা অকুপাইং পাওয়ার ছিল। তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে যে আমাদের মেজর জলিল, সেক্টর কমান্ডার মেজর জলিল গুলি করতে বাধ্য হয়েছে তার সামরিক যে শক্তিকে নিয়ে। ভারতীয় বাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধ হয়েছে এবং তারপর হি ওয়াজ ক্যাপচার্ড, তাকে যশোর ক্যান্টনমেন্টে রেখে দিয়েছিল মৃত হিসেবে। এই মেজর জলিল, যিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, যার কথা আমাদের স্মরণ করা উচিত, 16ই ডিসেম্বরে মনে করা উচিত, হি ইজ দ্য সিম্বল অফ বাংলাদেশের রেজিস্ট্যান্স টু ইন্ডিয়ান অকুপেশন অফ বাংলাদেশ। তিনি হচ্ছে আমাদের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ যে আমরা শুধুমাত্র পাকিস্তানকেই পরাজিত করিনি, আমরা ভারতীয় বাহিনীকে আমরা যেতে বাধ্য করেছি। এটা অসম্পূর্ণ যদি শুধু বলা হয় যে শেখ মুজিবের কথায় পাকিস্তান আর্মি, ভারতীয় বাহিনী চলে গিয়েছিল। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু ভারতীয় বাহিনী এটাও জানতো যে বাংলাদেশে যে সামরিক সামর্থ্য রয়েছে, যে মুক্তিবাহিনী রয়েছে, তারা কোনোভাবেই ভারতীয় বাহিনীর উপস্থিতি একসেপ্ট করবে না। সুতরাং এই বাস্তবতাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা দেখি, আজকে এই দিনে 2025-এর ডিসেম্বরে যে ভারত যে অবস্থান নিয়েছে সেটাই স্বাভাবিক, সেটাই কারণ আমরা জানি যে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা অপরিহার্য। আজকে ভারত কিছুতেই যে এই যে 16 বছরের আধিপত্য শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের উপর তার যে নিয়ন্ত্রণ, একটা মিথ সে বজায় রাখতে চায়, এবং যার পেছনে নরেন্দ্র মোদী, এই যে তাদের অজিত দোভালের মতো এই ধরনের ভয়াবহ চিন্তাধারার মানুষ, যারা পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারকে একটা মানে দূষিত করে রাখতে চায়, যারা স্বাভাবিক নেইবারলি রিলেশনসে মোটেও বিশ্বাস করে না, তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন? আমরা ভেবেছিলাম যখন হাসিনা রিমুভড হয়েছে, 1টা বছর চলে গিয়েছে, ভারতের এই ধরনের অ্যাটিটিউড থাকার কথা যে তারা বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ হিসেবে মেনে নিবে। তারা যখন দেখছে যে অন্যান্য দেশগুলো সার্ক অঞ্চলে তাদের সাথে আমাদের অত্যন্ত উষ্ণ সম্পর্ক, সেই প্রেক্ষাপটে ভারত কোনো পরিবর্তন আনেনি, বরং ভারতের যে হঠকারিতা আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতর থেকে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসছে আমাদের নতুন প্রজন্ম, এবং এদের কথা না বলে পারা যায় না। প্রজন্মের এই জায়গাতে আসছি স্যার, আপনি যেটি বলছিলেন যে
আমাদের মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের জন্য একটা লাভজনক ব্যবসা। মানে শরণার্থীদের আশ্রয় দিয়ে বিদেশিদের কাছ থেকে যে পরিমাণ অনুদান তারা সংগ্রহ করেছে, তার সিকিভাগও কিন্তু খরচ হয় নাই আমাদের শরণার্থীদের পেছনে। তারা মানবতর জীবন কাটিয়েছে, পরবর্তীতে অস্ত্র থেকে শুরু করে সবই তারা লুটপাট করে নিয়েছে। তো এখন স্যার একটা বিষয় খুব আলোচনায় আসছে যে 16ই ডিসেম্বর যে সারেন্ডারের যে অনুষ্ঠান, যে সারেন্ডারের যে সাইনিং, সেখানে স্যার মিত্রবাহিনীর কাছে কেন ইয়েটা হলো? বাংলাদেশের আমাদের ওসমানী সাহেব বা আমাদের দায়িত্বপ্রাপ্ত কেউ কেন সেখানে অথরিটি নিল না? এটা স্যার ঐতিহাসিক বিষয়টা কি? কারণ এই প্রজন্মের জন্যই স্যার যদি একটু আপনি একটু সংক্ষেপে যদি একটু বলেন স্যার, আমাদের ভালো হয়। এটা আমরাও আমাদের যারা আমরা বেড়ে উঠেছি গত 50 বছরে, আমরাও কিন্তু এই বাস্তবতাটাকে কখনো মেনে নিতে পারিনি যে এখানে পাকিস্তানের সেনাবাহিনী যে ইস্টার্ন কমান্ডার সারেন্ডার করছে, সেখানে আমাদের জেনারেল ওসমানী থাকছে না, সই করছে না, পাশাপাশি বসছে না। এর ফলে আমি অনেকের মতো আমিও এই সারেন্ডার সেরিমনিকে কখনো মনে প্রাণে একসেপ্ট করিনি। বরং আমার মনে হয় আমি থুতু ফেলেছি যেখানে ওই অরোরার মুখে ওই ছবি দেখলে আমার ঘেন্নায় শুধু জেনারেল নিয়াজিকে না, এই ভারতীয় সেনাবাহিনী কমান্ডারকে ঘেন্নায় আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এই ছবিটা দেখলে আমি অ্যাবসলিউটলি আই জাস্ট ওয়ান্ট টু ভমিট অন ইট। এটা সত্যিকারের ছবি না। সত্যিকারের ছবি হওয়া উচিত ছিল যে জেনারেল ওসমানী বসে আছে, তিনি সই করছে, পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ওই জেনারেল ইন্ডিয়ার মানেকশ এবং আমাদের ওসমানী দুইজনের কাছে। দ্যাট উড হ্যাভ বিন দ্য প্রপার স্যালিউট রেসপেক্ট টু আওয়ার মুক্তিবাহিনী। আমাদের মুক্তিবাহিনী ভারতের জন্য সমস্ত প্রক্রিয়াটা তৈরি করে দিয়েছে, অথচ সেখানে কোনো অ্যাকনলেজমেন্ট ছিল না। কাজে এই সারেন্ডার সেরিমনিকে আমি কখনো, আমার মতো অনেকেই, আমরা কখনো এটাকে মনে প্রাণে গ্রহণ করিনি। এটা ভারতীয়দের কৃত্রিমতা, বাংলাদেশকে বাধ্য করা। হ্যাঁ, সেখানে একজন প্রতিনিধি ছিল, একজন আরো সেকেন্ড ইন কমান্ড না থার্ড ইন কমান্ড কে জানি ছিল, কিন্তু দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এটা আমাদের যে গৌরবান্বিত যে কৃষ্টি গড়ে উঠেছে বাঙালি পূর্ব বাংলার যে সাহসী সৈনিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলতে পশ্চিমবঙ্গে তো কোনো পশ্চিমবঙ্গ বেঙ্গল রেজিমেন্ট নাই, আমাদেরই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যে লাহোরকে রক্ষা করেছে 1965 এর যুদ্ধে, যারা বীরত্বের সাথে 71-এ যুদ্ধ করেছে, তাদের ভারতীয় বাহিনী ওইভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল যে তারা জেনারেল ওসমানী থাকে। বরং কি করেছে, শোনা গিয়েছে যে জেনারেল ওসমানীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি করেছিল। হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ শুটিং দ্য প্লেন? এবং এই জেনারেল ওসমানীর প্লেনের গুলি করার অর্থই হচ্ছে যে ভারতীয় বাহিনী যে বাংলাদেশের যে স্বাধীনতার ব্যাপারে তাদের যে দ্বিমুখী নীতি, তাদের যে অকুপাইং মেন্টালিটি, সেটাই তারা তুলে ধরেছে। এবং আমার মনে হয় নতুন প্রজন্মর উচিত হবে এটাকে সেভাবেই দেখা। তো স্যার আমাদের ধরেন, আমি যদি আপনাকে একটা সংবাদ যদি দেখাই, গতকাল আমাদের ভারতদণ্ডপ্রাপ্ত হাসিনা সহ সন্ত্রাসী গুন্ডা পান্ডা সবাইকে যেভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। তো বাংলাদেশের উচিত তো ভারতের এখানকার মানে রাষ্ট্রদূতকে প্রতিদিন তলব করা। তো এটা আপনি কিভাবে দেখেন? এত এত মাতবরি কি আছে স্যার? এটা ভারতীয় কূটনীতি যে কতখানি মিথ্যাচার বাংলাদেশ ভারত সম্পর্ককে তারা যে কত বড় মিথ্যাচারের উপর ভিত্তি করে টেনে নিচ্ছে, এটা মানে এইসব এক্সাম্পল থেকেই বোঝা যায়। তারা যে বারবার আমাদের কে অ্যাকিউজ করে নিরাপত্তা, তাদের সবচেয়ে বড় মানে বড় মিথ্যাচার হচ্ছে এখানে নাকি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিজ আর নট সেফ। পরশুদিনও তাদের এক বাঙালি এক ছেলে দীপক ধর নাকি নাম একটা বই লিখেছে, বিসমিল্লাহ ইউনুস সরকার নাকি এই ধরনের একটা বই। সেখানে এক বাংলাদেশি লোক, কত বড় বেঈমান ট্রেইটার, শহীদুল আলম খোকন নাম, সে কথা বলছিল ওই সেমিনারে
এবং তারা দাবি করছে যে বাংলাদেশে নাকি এখন মানে খালি হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে, মাইনরিটিসরা সব শেষ হয়ে যাচ্ছে। এবং এত বড় মিথ্যাচার তারা যে করে, তারা কি চিন্তা করে যে এখানে বিদেশি কূটনীতিকরা রয়েছে, ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটস আর হিয়ার, আমেরিকান, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সব দেখে, তাদের ইন্টেলিজেন্সও রয়েছে। এবং ভারতের এই মিথ্যাচার ধারাবাহিক ভাবে চলে আসছে। কাজেই তারা যখন আমাদের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ডাকে, এটা একটা সিম্পলি ডিসপ্লে অফ শোভিনিজম, মানে বাংলাদেশকে অপমান করার জন্য বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে কুইক প্রো হিসেবে যে আমরাও পাল্টা ব্যবস্থা নিয়ে তোমাদেরকে অপমান করতে পারি সেটা তুলে ধরছে। অথচ এখানে কিন্তু আমাদের এখানে ভারতীয় রাষ্ট্রদূতকে যে ডেকে পাঠানো হয়েছিল সেটা একেবারে মানে বাধ্য হয়ে, শেষ পর্যন্ত উপায়ান্তর না থাকায় তাকে কিন্তু আমাদের ফরেন অফিসে ডাকা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, যেটা সুস্পষ্ট, দুনিয়া শুদ্ধ সবাই জানে, যে প্রথমত তারা আমাদের যে একজন খুনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী যাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, তাকে শুধু তারা আশ্রয় দিচ্ছে না, তাকে সম্পূর্ণ তারা এই সরাসরি সাপোর্ট দিচ্ছে, অফিস খোলার ব্যবস্থা করেছে, ওইখান থেকে আপত্তিজনক বক্তৃতা দিচ্ছে। এবং তারপরে তারা যে ভারত যে নতুন প্রক্রিয়া শুরু করলো, সেখানে তারা এই অ্যাসাসিনস, টার্গেটেড কিলিংস এর ধারণাকে ভারত স্বয়ং বাস্তবায়িত করছে, কেননা এটা ভারতীয় মাটি থেকে হচ্ছে। তারা এইভাবে একের পর এক বলা হয় যে যারা ওই আন্দোলনে লিপ্ত ছিল, যেসব ছাত্ররা, যেসব বলিষ্ঠ কণ্ঠ, তাদের একজনকে অলরেডি তারা হত্যার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, আমরা জানি না সে বাঁচবে কিনা। তারপরেও অন্যরা রয়েছে লিস্টে। আমাদের এখানে রীতিমতো সাবধান বাণী উচ্চারণ করতে হয় যে আপনি সাবধানে থাকুন, কখনো মুভমেন্ট করবেন না। এমনকি আমাকেও, আমি রীতিমতো বারবার আমাকে আমার বন্ধুরা, ওয়েল উইশাররা ওয়ার্নিং দেয় যে খুব সাবধানে থাকবেন, একা বের হবেন না, সন্ধ্যার পরে একা ঘোরাঘুরি করবেন না, আপনি কিন্তু টার্গেটেড। এরকম তো আমরা কোনোদিন শুনিনি। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, ইন্দোনেশিয়া আর পাকিস্তানের পর। আমাদেরকে ভারত এরকম রক্তচক্ষু দেখায়। 1 বছর হয়ে গিয়েছে, হাসিনা ইজ এ কন্ডেমড ক্রিমিনাল, তাকে ফেরত পাঠালো না। না পাঠিয়ে নরেন্দ্র মোদী ও ভারত সরকার এখন এখানে টার্গেটেড কিলিং, এটা কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাস। আমাদের যেটা করা উচিত, এটা ডক্টর মাহমুদুর রহমান ঠিকই বলেছে যে এটা আন্তর্জাতিক সংস্থায় নিয়ে যাওয়া উচিত। আন্তর্জাতিক সংস্থায় সরাসরি বিষয়টা উত্থাপন করা উচিত যে ভারত বাংলাদেশে অলিখিত একটা টেররিস্ট প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমরাই পারবো সবচেয়ে ভালো আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে যে দক্ষিণ এশিয়ায় আসল সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ভারত, পাকিস্তান নয়। পাকিস্তান ভারতের দ্বারা নিগৃহীত, পানিশড। তারপর শ্রীলঙ্কা ভারত দ্বারা আক্রান্ত হয়েছে, নেপাল আক্রান্ত হচ্ছে, ভুটানকেও এখন শোনা যায় তারা নাকি দখল করে নিবে, অংশ করে নেবে, এরকম পায়তারা করছে। আর বাংলাদেশের প্রতি তাদের যে আচরণ, এটা আমরা যদি এখন এই সময়টাই উচিত। কিন্তু আমাদের এখানে আনফর্চুনেটলি আপনি দেখেন সবচেয়ে বড় বাধা হচ্ছে there is this unseen, unknown fear of India, যে ভারতকে ছাড়া টেকা যাবে না। ভারত এটা বোঝেও জানে যে বাংলাদেশের দুর্বলতা রয়েছে, যে বাংলাদেশের মধ্যে একটা পপুলেশন, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ তো অলরেডি আপনার অ্যাজ এ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিস্ট সিস্টেম, আওয়ামী লীগ এখন ভারতীয় রাজনৈতিক কালচারের একটা অংশ। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে বিলং করে না, আওয়ামী লীগ হচ্ছে এখন একটা ভারতীয় অঙ্গ সংস্থান, এবং এদের কাজ হচ্ছে সরাসরি এখন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা, কিন্তু এছাড়া আর আওয়ামী লীগকে ভবিষ্যতে চিন্তাই করা যায় না। সুতরাং এই ধরনের বাস্তবতাগুলো। আমার একটা জিজ্ঞাসা, যে ধরেন হাসিনা দ্বারা ভারত যেভাবে বাংলাদেশে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সে নিয়ন্ত্রণ থেকে কি আমরা আসলে বের হয়ে আসতে পারছি? অন্তর্বর্তীকালীন সরকারও কি ভারতের জুজুর ভয়ে নাই?
কারণ ইউনূস সাহেব দুই একটা কথাবার্তা বলে একটু পপুলারিটি পেয়ে গিয়েছিলেন যে না ভারত ইয়ে করবে। তো আহ, অনেকে মনে করেন যে ইউনূস সাহেব না থাকলে হয়তো ভারতের আগ্রাসী তৎপরতা আর একটু বাড়তো, বা মানে এসব মিলে কি মনে করেন এই সরকার কি মানে কোনো গুণগত কোনো পরিবর্তনের জায়গায় আসছে? আমরা তো দেখি যে অজিত দোভালের সঙ্গে বৈঠক আমাদের নিরাপত্তা উপদেষ্টা 2 দিন আগে চলে যান দৌড় দিয়ে। হ্যাঁ, 2 দিন আগে, মানে যেখানে এক সকালে গেলেই হয়, উনি 2 দিন আগে যে হাজির হয়ে গেছেন। তো এই যে ধরেন বিষয়গুলো, এটা আপনি কিভাবে দেখেন? দেখেন কনক, ইট ইজ ভেরি ইজি টু বি ভেরি ক্রিটিক্যাল এই সরকারের ব্যাপারে। তুমি যেভাবে ইন্ডিকেট করছো যে যেভাবে তারা আমাদের স্বার্থর ব্যাপারে সচেতন নয়, সেটা বলা সহজ, কিন্তু আমি তারপরও আমি বলবো যে আমি এই স্যার সরকার না থাকলে মানে ইন্ডিয়া নিয়ে আমাদের অবস্থানটা কি কি হলো, মানে এই সরকারের কি গুণগত কি পরিবর্তন হলো মানে ইন্ডিয়ান দেখেন, ইস্যুতে? হ্যাঁ, আমি আমি তাহলে কিছুটা বলি। হ্যাঁ, এই সরকারের লিমিটেশনস রয়েছে, তুমি যেটা বললা যে এই যে ডক্টর খলিলুর রহমান দোহায় গেল, তারপর কিছু একটা মানে কি হলো বোঝা গেল, কিন্তু তারপরেও আমি বলবো যে প্রফেসর ইউনূস থাকার ফলে কিন্তু একটা বিশাল রিটার্ন টু নর্মাল রিলেশনশিপ যেভাবে হওয়া উচিত সেই পথে আমরা যেতে পেরেছি। আমি তাও বলবো যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার হাজারো সীমাবদ্ধতা থাকতে পারে, তার ইংরেজি উচ্চারণ বা কথা বলা বা আমেরিকা বা ওয়েস্টার্ন এক্সপেরিয়েন্সের অভাব থাকতে পারে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই সরকার কিন্তু মানে সোজাসুজি অনেকটা একরোখা অবস্থান যে নিয়েছে সেটা বজায় রাখতে পেরেছে। কেননা ভারত যেটা চেয়েছিল যে প্রফেসর ইউনূসকে বিদায় করতে, যথাশীঘ্র তাকে একটা মানে মানে রীতিমতো মোল্লা বানাতে, জামাতি বানাতে, সেগুলো যখন ভারত পারেনি, মোদী যখন অনেক চেষ্টা করেছে আইসোলেট করতে, আমাদের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়ে, আমাদের সমস্ত ভিসা ব্যবস্থা বন্ধ করে দিয়ে, মোদী এক্সপেক্ট করেছিল যে বাংলাদেশের অর্থনীতি কলাপস করবে। কলাপস তো করেনি, বরং আমার যেটা সবচেয়ে বড় কৃতিত্ব মনে হয় এই সরকারের, যে আমরা সামরিক দিক থেকে আমরা প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলাম। সেই পঙ্গুত্ব থেকে এই সরকারের কারণেই কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়াতে পারছি। এখন আমরা যে যে ধরনের সামরিক সরঞ্জাম গুলা ক্রয় করা হচ্ছে এবং যেভাবে সামরিক বাহিনীতে সচেতনতা, আত্মসম্মান বোধ আবার জাগ্রত হচ্ছে, এটা অগ্রাহ্য করার কোনো উপায় নাই। শত সীমাবদ্ধতার পরও আমি বলবো যে চীন, পাকিস্তান, টার্কি, তারপরে এই যে ইউরো ফাইটার ক্রয় করা হচ্ছে ইটালি থেকে, তারপরে এই যে এগুলো এগুলো কিন্তু আমার মনে হয়, অনেকে বলে একজন বামপন্থী নেতা, বাম গুলো খুবই মারাত্মক, বামরা বলে যে খেতে পায় না কেন এইসব যুদ্ধাস্ত্র, কিন্তু এইগুলো প্রয়োজন আমাদের নিবারক গড়ে তোলার জন্য। এবং এই ইউনূস সরকারের সময়ে আমার মনে হয় যে এখন যে পাইপলাইনে আমাদের যে প্রতিরক্ষা সরঞ্জাম গুলো আসছে, দ্য ভেরি ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট পাকিস্তানের বিমান বাহিনী ঘাঁটিতে ট্রেনিং নিচ্ছে, চাইনিজ বিমান ফ্লাই করবে, আমরা আশা করতে পারি যে এটা ভারতের জন্য দুঃস্বপ্ন। আমরা এটা ধরে নিতে পারি যে ভারত ওয়ার্স্ট নাইটমেয়ার যদি তাদের হয়ে থাকে, এটা এইভাবে সৃষ্টি। এখন যেটা আমাদের সীমাবদ্ধতা হচ্ছে, আমি যেহেতু একজন নিরাপত্তা বিশারদ, এখানে আমি এই সুযোগে এই কথাটা না বলে পারছি না যে আমাদের শুধু এই যে পারচেজ গুলো, এগুলো যে এই আইসোলেটেড কেনাকাটা করলে কিন্তু আমাদের নিরাপত্তা হবে না। এই যে চাইনিজ বিমান কিনলেন কতগুলা পাকিস্তানের থেকে ইয়ে কিনলেন, ট্যাঙ্ক সারাবার ব্যবস্থা করলেন, টার্কির থেকে ইয়ে কিনলেন, এইগুলা বললে কিন্তু ভারতের সাথে আমাদের নিবারক হবে না। ভারতকে যদি আমাদের ঘুরিয়ে দাঁড়াতে বাধ্য করতে হয়, ভারত যদি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হয়, তাহলে অবশ্যই আর কাল বিলম্ব না করে আমাদের সাথে চীনের সাথে, পাকিস্তানের সাথে মিলে যে নিরাপত্তা বিমান, এয়ার ডিফেন্স প্রোগ্রাম, এয়ার ডিফেন্স কোলিশন, হ্যাঁ, যেটা পাকিস্তান আর চীন করতে পেরেছে, যে এই গত যুদ্ধে ভারত পরাজিত হয়েছে। আসল ভারত যে কত দুর্বল
সেটা প্রমাণ হয়ে গেছে চীন আর পাকিস্তানের সহযোগিতায়। এই সহযোগিতার ক্ষেত্রে আমরাও প্রবেশ করব, সেটা এখনো কেন ঘটছে না? এখানে আমি বলবো ইউনূস সরকারের ব্যর্থতা। ইউনূস সরকার যদি তিনি আরো এক ধাপ এগিয়ে যেতে পারতেন, যে চীনের সাথে তিস্তা চুক্তি, পাকিস্তান ও চীন সহ যে নিরাপত্তা কোলিশন, সেটা খোলাখুলি ভাবে বলে দেয়া ভারতকে, সেখানে রাগঢাক করা ঠিক না। ভারত এমন একটা দেশ, আপনি যদি তাকে লাঠির ভাষায়, ইফ ইউ ডোন্ট কিক ইন্ডিয়া অন ইটস বাটস, ইন্ডিয়া আপনাকে কোনোদিন রেসপেক্ট করবে না। আমাদের দুর্বলতা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় টিপিক্যালি 15 বছরে পদানত হয়ে গিয়েছে। আমাদের একজন ভালো রাষ্ট্রদূত রয়েছে দিল্লিতে, কিন্তু তাকে শক্তির ভাষায় কথা বলতে হবে। এবং শেষোক্ত আমি এই সরকারের আরেকটা অ্যাচিভমেন্ট যেখানে আমি ভাটা পড়ছে, আমার ভয় হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর খলিলকে নিয়ে। ডক্টর খলিলকে কিন্তু তার যে সহকর্মীরা, তার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার যে সহযোগীরা, তারা কিন্তু কেউ তার উপরে আস্থা রাখতে চায় নাই। তারা সবাই তাকে দেখেছে অত্যন্ত মেধাবী একজন অপরচুনিস্ট হিসেবে। এবং আমি খুব অবাক হয়ে যেতাম যখন শুনতাম যে আমারই অনেক পরিচিত ঘনিষ্ঠ যারা অর্থনীতিবিদ বলুন বা আমলা বলুন প্রাক্তন, তারা এই ডক্টর খলিল সম্বন্ধে হচ্ছে যে তুমি দেখবে যে সব সময় সে নিজের স্বার্থ ছাড়া আর কিছু চেনে না। কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করেছি ডক্টর খলিলের প্রয়োজনীয়তাকে তুলে ধরতে, কারণ আমি দেখেছি যে ভারত এই ডক্টর খলিলকেই সবচেয়ে বড় বাধা হিসাবে দেখছে। এমনকি ওই বিএনপির যে সবচেয়ে বড় মানে সন্দেহজনক ব্যক্তি, যাকে শিলং সালাউদ্দিন বলে সবাই চিনে, এই ব্যক্তি খলিলের রিমুভাল দাবি করেছিল যেদিন অজিত দোভাল বলেছে যে আমরা খলিলের রিমুভাল চাই। এবং সেই খলিল শেষ পর্যন্ত কিন্তু এই আর্কিটেক্ট ছিল বলতে গেলে। চীনের সাথে আমাদের নিরাপত্তা সহযোগিতা, পাকিস্তান তুর্কির সাথে নিরাপত্তা সহযোগিতা, যেটা বলতে গেলে ইউনূস সরকারকে কিছুটা ভারতের প্রেক্ষাপটে একটা আবার রিটার্ন টু এ ডিফেন্স রেসপেক্ট, সেলফ রেসপেক্টিং ডিফেন্স, সেই পথে আসার সম্ভাবনা সৃষ্টি করেছে। এবং ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা হিসাবে তিনি এটা খুব সুন্দরভাবে করেছিলেন। এমনকি এটাও শোনা যায় যে অত্যন্ত জটিল আলোচনায় আমেরিকার সাথে আমরা আমাদের টার্মস এন্ড কন্ডিশনস গার্মেন্টস এর ক্ষেত্রে রক্ষা করতে পেরেছি। সেখানেও এই সরকারের অবদান ছিল, যেখানে ভারত বারবার আমাদের ব্যর্থতা কামনা করেছে। কিন্তু এখন যেটা আপনি একটু আগে বললেন যে হঠাৎ করে এটা শোনা যায় যে খলিল কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, কেননা তার ধারণা যে আগামীতে এই বিএনপি সরকার ক্ষমতায় আসবে, ক্ষমতায় বসবে এবং হয়তো তাকে আগামীতে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে হয়তো কন্টিনিউ করার সুযোগ করে দেয়া হবে, এবং সেই জন্য নাকি তিনি ভারতের সাথে এখন একটা আপোষকামী পথে যাচ্ছেন। আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ যে এরকম কোনো প্রবণতা থাকবে। তবে এটাও ঠিক যে ইউনূস সরকারের যে এই শেষ কয়েকটি মাস রয়েছে, আগামী 2-3 মাস, ভারতের সাথে আমাদের কোনো ইচ্ছাকৃতভাবে আমরা কোনো কনফ্রন্টেশনে যেতে চাই না। ভারত একটা ছাত্রদের প্রসেশন বের হয়েছে, ছাত্ররা বলেছে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। এটা শুনে আজকে ভারত তার সম্পূর্ণ ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। তার মানে ভারত সবসময় ইচ্ছাকৃতভাবে ওভার রিঅ্যাক্ট করে। দেখেন আমাদের তো এটা ঠিক না যে ভারতীয়রা ধোয়া তুলসী পাতা। আমরা তো সবাই জানি আগরতলায় কিভাবে ভারতীয়রা আমাদের বাংলাদেশ মিশন অ্যাটাক করেছিল, ভিতরে ঢুকে তছনছ করে দিয়েছিল। সেখানে তো তাদের পুলিশ থামায় নাই। কলকাতার মিশনে প্রায় দেখা যায় যে ওই যে বিজেপির দল এগিয়ে আসে আমাদের বাংলাদেশ মিশন আক্রমণ করতে। কই, সেখানে তো আমরা এমন কিছু করি না, প্রতিবাদ করি না। আমরা তো সেটা ঠান্ডা মাথায় নিয়েছি। ভারতের মতো একটা বড় শক্তি, এই যে মানে তারা চায় যে একটা ক্রাইসিস সৃষ্টি হোক। আজকে আমাদের যে তরুণরা বের হয়ে এসছে, তারা যেভাবে সত্যিকার অর্থে জাতীয়তাবাদ দেখাচ্ছে, তাদেরকে স্যালিউট করা দরকার। আজকে তারা যেসব কথাগুলো তুলে ধরেছে, এই যে এই ছেলেটা
আম, যে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, এরা প্রত্যেকে, হ্যাঁ, প্রত্যেকেই, জি, প্রত্যেকেই কিন্তু তাদের যে বক্তৃতা সেগুলো বস্তুনিষ্ঠ ছিল, বাস্তবতা ভিত্তিক ছিল, এবং সেখানে আমাদের সেনাবাহিনীর প্রাক্তন অফিসার কর্নেল হাসিন তিনিও যোগ দিয়েছেন, আমি দেখলাম ইয়েতে। তারপর আমাদের ডক্টর মাহমুদুর রহমান যোগ দিয়েছেন। এরাই হচ্ছে বাংলাদেশের সত্যিকারের জাতীয়তা বোধ, এবং এই জাতীয়তা বোধের প্রতি ডক্টর খলিল, ডক্টর ইউনূস শ্রদ্ধাশীল থাকবে। এতে ভারত আমাদেরকে সম্মান দেবে। ভারতীয়রা দেখতে চায় যে বাংলাদেশের বুকের পাটা কতটুকু। আমরা বুকের পাটা বলতে আমরা এই মানে নেগেটিভ তাচ্ছিল্য বা অ্যাগ্রেসিভনেস সেটা তো প্রকাশ করব না। আমাদের ছেলেরা যা বলছে, তারা মেয়ের নেতৃত্ব, তাদের মুখ থেকে যেসব কথা বের হয়ে আসছে, সেটা সুস্পষ্ট একটা স্বাধীন চেতা জাতির স্বাধীনতা উপলব্ধি। এবং এটা কেন হচ্ছে আরো বেশি করে আমি বলি, এই কথাগুলো কিন্তু আরো বলা দরকার। কারণ বিএনপি নামক যে জাতীয়তাবাদী দলকে আমরা চিনে এসেছি এতগুলো বছর, যেই বিএনপি প্রেসিডেন্ট জিয়ার হাতে তৈরি বিএনপি, সেই বিএনপি এখন স্তিমিত হয়ে ভারতের পদলেহনে যে কি মারাত্মকভাবে নেমেছে, একটা স্থবিরতা নেমে এসছে বিএনপিতে। এবং এই তারেক জিয়ার মুখের ভাষা শুনলে অবাক হয়ে যেতে হয়। তারেক জিয়া এখন ঢাকায় এসে তিনি কাদের কথায় বিশ্বাস রাখবে? ওই সালাউদ্দিনের কথা, যে এমনও বলতে পারে যে আগামী ইলেকশন নাকি বিএনপি বনাম পাকিস্তান। আপনি চিন্তা করতে পারেন, যেখানে আমরা ভারতের দ্বারা আক্রান্ত হচ্ছি প্রত্যেক দিন, এই সালাউদ্দিন নতুন করে একটা ভারতের পক্ষে কথা বলে। আপনি কিভাবে আশা করেন যে আমরা বিএনপির কারো কারো মধ্যে স্যার এক ধরনের ভারত প্রীতি দেখছি, আবার স্যার জামাতও তো স্যার এই প্রতিযোগিতায় আছে, কিন্তু স্যার জামাতও কিন্তু ভারতের কোন নেতা ভারতকে খুশি করা বা ভারতের ব্যাপারে, হ্যাঁ, এটা মোটেও জামাতের জন্য ভালো হবে না। আমি এই আজকে সন্ধ্যার সময় একজন আমাদের সংগ্রামী ছাত্র জোটের এক নেত্রী, তার ভাষা শুনছিলাম। তাকে টেলিভিশনে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা যে জামাতের সাথে এখন একটা সম্পর্কে যাচ্ছেন, হয়তোবা কোনো একটা ইলেকশন অ্যালায়েন্স হয়ে যেতে পারে, আপনারা কি চিন্তা করে দেখেছেন যে জামাত আপনাদের স্বাধীন চেতা চিন্তাধারার সাথে ঐকমত্য রাখবে কিনা? এটা খুবই ক্রুশিয়াল একটা কোশ্চেন এখন। জামাতকে চিন্তা করতে হবে যে তারা কিন্তু অনেক দূর এগিয়ে এসছে মানুষের সিম্প্যাথি পেতে। এখন লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। ওই শিলং সালাউদ্দিনের কনস্টিটিউয়েন্সি কক্সবাজারেও আজকে আমরা দেখেছি লক্ষ লক্ষ লোক ইসলামিক পার্টির পক্ষে স্লোগান দিচ্ছে। কিন্তু জামাত যদি এই নির্বুদ্ধিতার পথে যায়, তাহলে জামাত উইল হ্যাভ নাথিং বাট এ গ্রেট স্ল্যাপ অন ইটস ফেস। জামাতের এখন চিন্তা করা উচিত, শুধু জামাত না, আমি বলবো যে ইসলামী ঐক্য জোট, ইসলামী অনেকগুলো গ্রুপস আছে, এরাই কিন্তু এখন শেষ ভরসা। আমি তো মনে করি আগামী পার্লামেন্ট যে ইলেক্টেড হবে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেজেন্স থাকা উচিত একদিকে জামাতে ইসলামী, না ইসলামিক গ্রুপস গুলো একসাথে, ইসলামিক গ্রুপস এর মধ্যে জামাত সহ অন্যান্য অ্যালাইজরা, আরেকদিকে বিএনপির অবস্থান যেন থাকে একটা অপোজিশন হিসাবে, তাও একটা সংকীর্ণ অপোজিশন হিসাবে। আমি তো মনে করি আগামী 2 মাস আমরা দেখব যেভাবে এই দেশে মুসলিম লীগের কোল্যাপস হয়েছিল, যেভাবে এই দেশে রিঅ্যাকশনারি ফোর্সেসদের কোল্যাপস হয়েছিল, সেভাবে আগামী এই 2 মাসে বিএনপি তার আপোষকামী আপোষকামী নীতির মাধ্যমে তারাই জামাতকে সুযোগ করে দেবে। এবং জামাত কিন্তু আমার মনে হয় যে তাদের কিন্তু জামাতের একটা প্রবলেম কি জানেন, তাদের এই যে মৌলানা সাহেবরা অনেক সরলভাবে আবার অনেক জটিলভাবে আপোষ করে ফেলে। কিন্তু জামাতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আনসিন ফোর্সেস। আপনি চিন্তা করেন, এই বুয়েট বলেন, মেডিকেল কলেজ বলেন, বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীর একটা শ্রেষ্ঠ অংশ কিন্তু চুপি চুপি জামাতকে সমর্থন করে। তারা ধর্মের প্রতি আসক্ত। এই যে ধর্মহীনতা ছিল 16 বছরে,
এই ধর্মহীনতার কারণে অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তিরা কিন্তু গোপনে ধর্মের পথে চলে আসছে। তারা হয়তো জামাতকে পছন্দ করে না, কিন্তু তারা মন্দের ভালো হিসাবে জামাতকে দেখে। এবং আগামী দিনগুলোতে জামাত যদি ইলেকটোরাল সাকসেস হয়, যদি কেউ ভেবে থাকে যে জামাতের পেছনে বুদ্ধিজীবী নাই, টেকনোক্র্যাটস নাই, এটা ভুল ধারণা। বরং আমি তো দেখি যে বিএনপির পিছনে শিক্ষিত টেকনোক্র্যাট শ্রেণী মোটেও নাই। বিএনপি ইজ এ মটলি অফ অপরচুনিস্টস। It has become a party, not a party. It has become a coalition of what you call আওয়ামী sympathizer, B team. এবং এদের নেতৃত্বে আপনি দেখেন এত স্থূলতা যে এরা নতুন ভাবে চিন্তাই করতে পারে না। আজকে এদের নেতৃত্বে এই যে ইয়াঙ্গার জেনারেশন যারা বিএনপির, এদের মূল ধর্ম হচ্ছে চাঁদাবাজি। আপনি এদেরকে পুরা টিকে আছে এই দলটা চাঁদাবাজির উপরে, এবং আগামী দিনগুলোতে তাদের সমস্ত ভাগ বাটোয়ারা হবে, সিড গুলো সব ভাগ করা হচ্ছে, সমস্ত কিছু অর্থনৈতিক লেনদেনের ফলে। এগুলো কি টিকে থাকবে? এগুলো কি সাকসেসফুল হবে? আমি তো মনে করি যদি ঈশ্বর আল্লাহ তাআলা উপর থেকে আল্লাহ তাআলার ব্লেসিং